জামায়াতের কৌশলে কুপোকাত বিএনপি, পদত্যাগ করতে বাধ্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাজনীতিতে এ যেন এক শতাব্দীর সবচেয়ে বড় দাবার চাল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল এক অবিশ্বাস্য রাজনৈতিক মহাপ্রলয়। সালাউদ্দিন আহমেদ, যিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনের পূর্বে নিজের দলের কাছ থেকেই শোকজ খেয়েছিলেন এস আলমের গাড়ি ব্যবহার অথবা তাদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করার জন্য। কিন্তু সেই এস আলম আষ্টে পৃষ্ঠে আজকে জড়িয়ে ধরেছে বিএনপিকে। ইসলামী ব্যাংক নিয়ে জামাত ইসলামী দিন দিন আরো কঠোর হচ্ছে। আজিব ইসলামী ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েই ঘরে ফিরবে জামাত। কোনো সিনেমিনি খেলা চলবে না। দর্শক, সরকার এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, এস আলম ক্লান্ত হয়ে যাবে, কিন্তু জামাত শিবির ক্লান্ত হবে না। ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাজপথে নামে এবং আন্দোলন করে, তাহলে এই সরকারের পতন নিশ্চিত। এই বিশাল জনগোষ্ঠীর একটি ব্যাংককে নতুন করে আবার নাই করে দেওয়ার জন্য প্রচেষ্টা শুরু করেছেন বর্তমান সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বর্তমানে এস আলমের সাথে একটি অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। আর আমি তো বরং অবাক হই যে বিগত ফেসিস্ট 17 বছরে তৈরি হয়েছে, আর বর্তমান কোন নব্য ফেসিস্ট তৈরি হতে তারও সময় লাগতেছে। 2 মাসে ফেসিস্ট তৈরি হয়ে যাচ্ছে, 3 মাসে ফেসিস্ট তৈরি হয়ে যাচ্ছে। আন্দোলন কাকে বলে, কত প্রকার, কি কি, শুধু ইসলামী ব্যাংকের গ্রাহকরাই আপনাদেরকে এটা দেখিয়ে দিবেন। সময় থাকতে এই বিপজ্জনক রাস্তা ছেড়ে সঠিক পথে আসে। যদি তারেক রহমান এবং পটিয়া বাহিনীর সালাউদ্দিনরা মনে করে যে এইভাবে করে তারা একের পর এক ব্যাংক দখল করবে, আমরা ইসলামী ব্যাংকের আন্দোলন থেকে এই দেশে বর্তমানে যারা সরকার পরিচালনা করছে, যদি প্রয়োজন হয় আমরা এই সরকার পতনের আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। কোথায় কোথায় ব্যাংক দখল, স্বৈরাচারী আচরণ, দপাই দপাই ব্যাংক দখল, দপাই দপাই ব্যাংক দখল, ব্যাংক ডাকাইতে চাললাম, ব্যাংক ডাকাইতে চাললাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আওয়ামী লীগ আমলে যেভাবে বাংলাদেশ ব্যাংক সহকারে ইসলামী ব্যাংকগুলো দখল করেছিল ফ্যাসিবাদী কায়দায়, সেই একই পথে হাঁটতে চলেছে বর্তমান বিএনপি সরকার। তাই তাদের বিরুদ্ধে সাধারণ জনগণ মাঠে নামতে শুরু করেছে এবং তার সাথে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরাও মাঠে নামতে শুরু করেছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাজপথে নামে এবং আন্দোলন করে, তাহলে এই সরকারের পতন নিশ্চিত। সারা বাংলাদেশের একটিমাত্র ব্যাংক, যেই ব্যাংকটি এই দেশের মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে, সেই ব্যাংকটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। বাংলাদেশের মানুষ যখন সুদ ব্যবস্থা থেকে মুক্ত হতে একটি সুন্দরতম পদ্ধতির পথে এগোতে চেয়েছে, তখন বাংলাদেশের প্রথম ইসলামিক ব্যাংকিং খাত সূচনা করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ। যারা সূচনালগ্ন থেকে কাজ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু এই ব্যাংকটিকে দলীয় আখ্যা দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবির এই ধরনের তকমা লাগিয়ে বিভিন্ন সময় ব্যাংকটির উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে, যা সম্পূর্ণই অন্যায়, রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে আমি মনে করি। 3 কোটি গ্রাহকের এত বড় একটি বিশাল পরিবারের ব্যাংকটিকে গত 16 বছরে আওয়ামী লীগের আমলে একেবারে নির্যাস করে খেয়ে ফেলে দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম উৎসবের নামে শত শত কোটি টাকা এখান থেকে লোপাট করা হয়েছে। তখন এস আলমের নামে এস আলম নিজেই প্রায় ৭৫,০০০ কোটি টাকার উপরে এখান থেকে লোপাট করেছে। হুন্ডির মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় টাকা পাচার করেছে। এমন এমন কোম্পানি সাজিয়েছে যেই কোম্পানির কোনো ঘর নাই, বাড়ি নাই, কাগজ নাই, পত্র নাই। এই সব কিছু ছাড়াই এরকম করে ৭৫,০০০ কোটি টাকা লোপাট করেছে এস আলম। শুধু তাই নয়, এস আলম তার নিজের সন্তানকে, মনে হয় যেন দুধ খাওয়া সন্তান, সেই সন্তানকে বসিয়ে, চেয়ারম্যান বসিয়ে এই ব্যাংকটার সম্পূর্ণ দখলদারিত্ব নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা জানেন এই ব্যাংকটি এখন পর্যন্ত প্রায় 400-র উপরে শাখা রয়েছে, উপশাখা 271টি, এবং সারা বাংলাদেশে তাদের প্রায় 20,000-এর অধিক কর্মকর্তা চাকরিজীবী হিসেবে এখান থেকে তারা বিভিন্ন সহযোগিতা নিচ্ছেন। এই বিশাল জনগোষ্ঠীর একটি ব্যাংককে নতুন করে আবার নাই করে দেওয়ার জন্য প্রচেষ্টা শুরু করেছেন বর্তমান সরকার। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে 5ই আগস্টের পরে উনি যখন শিলং থেকে বাংলাদেশে আসলেন, তখন ঢাকা এয়ারপোর্টে এই এস আলমের গাড়িতে করেই কিন্তু তাকে বাড়িতে যেতে হয়েছিল, এবং সেই গাড়িতে যখন তিনি এসেছেন তখন সে নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে। সেখান থেকেই আমরা স্পষ্ট হতে পারি যে আমাদের এই শিলংয়ের সাথে, আমাদের জনাব স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বর্তমানে এস আলমের সাথে একটি অন্তরঙ্গ সম্পর্ক, ভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ডের সম্পর্ক রয়েছে। আর না হলে আজকের এই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে
নতুন করে ইসলামী ব্যাংকে দখলদারিত্ব চেষ্টা চালানো এটা কারো পক্ষে সম্ভব নয়, কোনো সঠিক মানুষের পক্ষে এটা সঠিক কাজ নয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ কি শুধুমাত্র এখন আক্রান্ত হয়েছে? এই আওয়ামী লীগের আমলে যে আক্রান্তটা হয়েছে সেই আক্রান্তটা আবার নতুন করে যখন বিএনপির আমলে হচ্ছে তখন আমাকে মিলাতে হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন বিটুইন বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ। যদি একই চরিত্র আওয়ামী লীগ করে ব্যাংকটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেয়ে থাকেন, যেমন মাঝে মাঝে দেখতাম ব্যাংকের নাম দিয়ে দেওয়া হতো জঙ্গিবাদের আখড়া, জঙ্গিবাদের মদতদাতা, অথচ এই ইসলামী ব্যাংককে ব্যবহার করেই আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করেছেন তারা কিন্তু এই ব্যাংকটা থেকেই খেয়েছেন। বাংলাদেশে একটা প্রচলিত ধারা আছে, প্রেম করতে আপনার মডার্ন কিছু মানুষ লাগে আর বিবাহের জন্য ছাত্র শিবিরের ছেলেদেরকে পছন্দ করা হয়। এর কারণ হচ্ছে ছাত্র শিবির যে একজন আদর্শিক মানুষ, তারা যে সত্যিকার অর্থে তার স্ত্রীর প্রতি অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, সঠিক দায় দায়িত্ব পালন করতে পারবে, এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই জানে। আর যে কারণে মেয়ের বিয়ের ক্ষেত্রে পছন্দ করে ছাত্র শিবিরের ছেলেরা কোথায় আছে এরকম। বাংলাদেশেও একই ধারায় খাওয়া দাওয়ার যে কোনো প্রয়োজন হইলে তখন নিজেরা কোনো প্রতিষ্ঠান করতে পারে না, যেহেতু চাঁদাবাজি করেই যাদের জীবন চলে, তাদের আর অন্য কোনো জায়গা থেকে আয় ইনকাম করার সোর্স বা জ্ঞান বুদ্ধি নাই, সে কারণে তারা জামাত ইসলাম কি গঠন করে সেটা দিয়ে কিছু খাওয়ার চেষ্টা করে। যেমন আমরা দেখেছি বিগত সরকার আমলে বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় বেসরকারি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, সেটাকে আওয়ামী লীগের একজন এমপি মহোদয় সেটাকে দখল দিলেন। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্কুলের মাঠ দখল দিলেন। বিভিন্ন কোচিং সেন্টারগুলো পর্যন্ত যেগুলো ছাত্র শিবিরের পরিচালনায় পরিচালিত সেগুলোকে পর্যন্ত তারা দখল দিলেন। এই যে দখল বাণিজ্য যারা চিন্তা করে, যারা নিজেরা মননশীল নয়, জ্ঞানী নয়, জ্ঞান বিজ্ঞান চর্চা পছন্দ করে না, যারা নিজেরা কোনো কিছু গড়তে জানে না, তারা আসলে এই দখলদারিত্ব পছন্দ করে। তারই অংশ হিসেবে আবার নতুন করে ইসলামী ব্যাংক বাংলাদেশকে দখল দেওয়ার পায় তারা শুরু করেছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগের দোসরকেই নতুন করে চেয়ারম্যান হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে। আমি একদম স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, সাবধান করে দিয়ে বলতে চাই, বাংলাদেশে ফেসিবাদের পতন হয়েছে জামাত শিবিরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায়। শেখ হাসিনা যখন মনে করেছেন যে আওয়ামী লীগের জন্য প্রধান কাটা হচ্ছে জামাত শিবির, তিনি তাই জামাত শিবিরের উপরে সর্বোচ্চ শাস্তিটা প্রয়োগ করেছেন। তাদেরকে গ্রেপ্তার, হামলা মামলার পরেও তাদের দলটা পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিলেন সন্ত্রাসী হিসাবে। তার 4 দিনের মাথায় কিন্তু শাস্তি ভোগ করতে হয়েছে শেখ হাসিনাকে, নিজে স্বয়ং পালিয়ে গিয়ে দুপুরবেলার ভাতও খেতে পারেননি। আজকে যদি একই অবস্থা বিএনপি এই ইসলামী ব্যাংককে নিয়ে করা শুরু করে, আমি মনে করি বিএনপির যে 3 কোটি পরিবার যারা ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত, তারা যদি একটা ধাক্কা দেয়, শুধু ডান হাতের আঙ্গুল উঁচু করে তাকায়, তাহলে কিন্তু এই সরকারের পতন নিশ্চিত হয়ে যায়। যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে 3 বার দায়িত্ব পালন করেছেন, ওই 3 বারের সময় কিন্তু ইসলামী ব্যাংক ছিল। এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকালীন সময়ে কিন্তু বর্তমান জনাব তারেক রহমান সাহেবের শ্বশুর, তিনি একজন মন্ত্রী ছিলেন, বাংলাদেশের 2-3টা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। সেই সময়ে তারা কিন্তু ইসলামী ব্যাংকের শুভাকাঙ্ক্ষী ছিলেন। বিএনপির সাথে জামাতের সাথে ইসলামী ব্যাংককে নিয়ে দ্বন্দ্ব হবে কেন? এসালম কি আপনার কাছে খুবই প্রিয়, নাকি আপনি জিজ্ঞেস করবেন যে ফেসিবাদের সময় যারা সবচেয়ে নির্যাতিত দল, সেই দল জামাত ইসলাম আপনার কাছে প্রিয়? যদি বিএনপির কলবের ভিতরে নিজে জিজ্ঞেস করার পরে উত্তরে এসে যায় যে এসালম তার কাছে প্রিয়, তাহলে বুঝতে হবে বিএনপি ঠিক আওয়ামী লীগের ধারায় চলে গিয়েছে, তার আর ভিন্ন কোনো ধারায় যাওয়ার কোনো রাজনীতি করার কোনো সুযোগই নেই। কারণ যেই এসালম আওয়ামী লীগের দোসরগিরি করেছে সে আপনার প্রিয় হতে পারে জামাতকে বাদ দিয়ে, তাহলে বুঝতে হবে আপনি অলরেডি আওয়ামী লীগ, আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আর যদি আপনার কাছে একটু নিজের কাছে জিজ্ঞেস করেন যে এই যে জুলাই বিপ্লবটা করে দিল জামাত ইসলাম, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি সুন্দর বিপ্লব সাধন হওয়ার কারণে আজকের একটি নির্বাচন হলো, সেই নির্বাচনে আজকের বিএনপি যেভাবেই হোক ক্ষমতায় তারা কেটে ছিটে বা ইঞ্জিনিয়ারিং করে চলে গিয়েছে, যান না, কিন্তু গিয়েছেন তো জামাত শিবিরের আন্দোলন সংগ্রামের কারণেই তো, তাই তো? তো তাদের এই কারণটাকে যদি অন্তত আপনারা রিয়েলাইজ করে মনে করতেন যে যাক, অন্তত তাদের উছিলায় আমরা রাষ্ট্র ক্ষমতায় এসেছি, এরকম ব্যাংক, বিমা, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায়, স্কুল কলেজ জামাত শিবির যেগুলো প্রতিষ্ঠিত করেছে বা তাদের নামগন্ধও যেখানে পাওয়া যায়, আমরা অন্তত সেইগুলোকে দখলদারিত্ব করব না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন অনুযায়ী আপনি যে কোনো কিছু করেন, কিন্তু কোনো একটি প্রতিষ্ঠান নিজে গড়তে না পেরে সেটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত, এটা মনে করি মূর্খতা ছাড়া আর কিছুই নয়। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কমিটমেন্ট দিচ্ছেন, আমি তার বক্তব্যে মাঝে মাঝে বুঝি যে ইউনিটি কনসেপ্ট নিয়ে তিনি আগাচ্ছেন, এবং আমার পিএইচডিও ইউনিটি কনসেপ্টের উপরে। সো সেই ইউনিটি কনসেপ্ট যদি ধরে রাখতে হয়, তাহলে জামাতকে দূরে রেখে নয়, একটা ব্যাংককে প্রতিপক্ষ বানানো নয়, একটা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়ে নয়, একটা হসপিটালকে নিষিদ্ধ করে দিয়ে নয়, বরং দলীয়র বাহিরে, এই যে আজকে ধরেন আমি কথা বলছি, দলের বাহিরে কথা বলছি, এখানে দলের বিষয় না, আমিও একজন ইসলামিক ব্যাংকের গ্রাহক, তা আমি গ্রাহক হিসেবে আমি কথা বলবো। যদিও এই ইসলামী ব্যাংক আমাকে
অনেক কিছু দিয়ে ভরপুর করে দিয়েছে তা নয়, এমনকি আমার হয়তো অনেকে চেনেও না, যখন আমি ইসলামী ব্যাংকের পক্ষে কথা বলেছি সেই আওয়ামী লীগের সময় ইসলামী ব্যাংক থেকে আমি এক কাপ চাও খাইনি। কিন্তু ইসলামী ব্যাংক আমার একটা ব্যাংক, আমি মনে করি আমার জায়গা থেকেও প্রতিবাদ করা উচিত। প্রিয় দেশবাসী, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ইসলামী ব্যাংক রক্ষার জন্য যা যা করণীয় তা করবো ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংক নিয়ে জামাত ইসলামী দিন দিন আরো কঠোর হচ্ছে। আজিব, ইসলামী ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েই ঘরে ফিরবে জামাত। কোনো ছিনিমিনি খেলা চলবে না। দর্শক, সরকার এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, এসালম ক্লান্ত হয়ে যাবে, কিন্তু জামাত শিবির ক্লান্ত হবে না। তারা ইসলামী ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ছাড়বে, ইসলামী ব্যাংকে এসালম মুক্ত করে ছাড়বে। তারা এবার ডিটারমাইন্ড। দর্শক, এই ব্যাংকের প্রতি ইসলামী ব্যাংকের গ্রাহকদের কতটা ভালোবাসা, আস্থা দেখেন। গ্রাহকরা ইসলামী ব্যাংক পাহারা দিচ্ছে। অতএব যে ব্যাংক রক্ষায় গ্রাহকরা পাহারা দেয়, রক্ত দেয়, অলরেডি অনেক গ্রাহক রক্ত দিয়েছে, সে ব্যাংকে ইনশাল্লাহ কেউ কিছু করতে পারবে না। ইসলামী ব্যাংক আছে, থাকবে, জামাত ইসলামীর হাতে নিরাপদ থাকবে। দর্শক, জামাত ইসলামী দিন দিন কঠোর থেকে কঠোর হচ্ছে। যেমন সরকার প্রত্যেক দিন দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জলকামান বা টিয়ার শেল বা মনে হয় যেন যুদ্ধ লাগবে এরকম একটা অবস্থা, যেটা ফেসিবাদী আমলে আমরা দেখতাম যে বিএনপি জামাত যদি কোথাও কোনো কর্মসূচি ঘোষণা করতো তখন এরকম জলকামান বা সেই যুদ্ধাস্ত্রের মতো একটা সাজোয়া যান বা এরকম একটা পরিস্থিতি থাকতো। দেখলেই বাচ্চারা ভয় পেত, আমি নিজেও একসময় ভয় পেতাম। যেগুলো কি যেন দেখা, ওগুলোর মধ্যে একটা আতঙ্কের ছাপ আছে। ওগুলো দিয়ে মানুষ মারে, মানুষকে ডিসপার্স করে, ইত্যাদি ইত্যাদি। তো মতিঝিল দিলকুশা ইসলামী ব্যাংকের সামনে থেকে যে ছবিগুলো আমাদের কাছে প্রতিনিয়ত আসে, সেখানে এরকম থাকে যে কি না কি হয়ে যায়, কি না কি হয়ে যায়। চেয়ারম্যান বেচারা এক চোর, দুর্নীতিবাজ, পাটপার, বদমাইশ, ঋণ খেলাপি, এসালমের দালাল। ওই বদমাইশ ব্যাংকের ধারে কাছেও আসতে পারে না, কিন্তু ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রত্যেক কর্মদিবসে ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেন, বিক্ষোভ করেন। যেমন আজকেরও খবর, আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের বিক্ষোভ। হাজার হাজার গ্রাহকরা এই তীব্র গরমের মধ্যে ছাতা নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছে, মানববন্ধন করছে। এটাকে আপনারা দেখছেন জাস্ট মানববন্ধন, কিন্তু আমি যদি দেখি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আসলে তারা পিটাবে। আমার বিশ্লেষণ এটা, কারণ মব জনরোষ, আপনি মব বলে শান্তি পাইলে বলেন, মবের মাধ্যমেই 5 আগস্ট সংগঠিত হয়েছে। 5 আগস্ট বা জুলাই বিপ্লবে যা ঘটেছিল পুরোটাই ছিল মব, এবং 5 আগস্টের পর রাষ্ট্র পুনর্গঠনের বিষয়ে যা ছিল সবকিছু ছিল মব। এখন এই জায়গায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের যে বিক্ষোভ, এটা হচ্ছে পাহারা। চোর, ঋণ খেলাপি, দুর্নীতিবাজ এসালম চেয়ারম্যান ব্যাংকে আসে কি আসে না, সেই পাহাড়। এর মানে জামাত শিবির গ্রাহক এরা ক্লান্ত হবে না। এই ব্যাংকের মালিক যারা, তারা মালিকানা বুঝে নিবে। এদিকে প্রেস ক্লাবে সেমিনার করছে, আলাপ আলোচনা করছে জামাতের লোকজন এবং বিশিষ্ট ব্যক্তিরা, নাগরিক সমাজের লোকজন, তারা সেমিনার করছে এবং সেখান থেকে বার্তা দিচ্ছে। যেমন একটা খবর, মাওলানা আব্দুল রহিম জামাত ইসলামীর অতি গুরুত্বপূর্ণ একজন নেতা, তিনি বলছেন ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র সফল হতে দেব না। ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র সফল হতে দিবে না, এট এনি কস্ট। এবং সেখানে কর্নেল হাসিনুর থেকে শুরু করে আরো অনেক বিখ্যাত ব্যক্তিরা ছিল, ডক্টর ফজলুল হক, এরা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সিনিমিনি খেলা হতে দিবে না। ইসলামী ব্যাংক কেউ দখল করতে পারবে না। এটা হাসিনার আমল না যে ডিজিএফআই দিয়ে অস্ত্র দেখিয়ে রাতে রাতে সবকিছু করে ফেলবে না। এখানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সোজা মাইর খাবে, পিটানি খাবে। ওই চেয়ারম্যান এক পর্যায়ে হতাশ হয়ে দেশ ছাড়বে। ইসলামী ব্যাংক বিএনপি এসালমের হাতে দিতে পারবে বলে মোটেও মনে হচ্ছে না। এই যে নিরলস আন্দোলন, এখন এখানে একটা কথা বলি, জামাত কিছুটা সিগন্যাল পেয়েছে, একটা পর্যায়ে সরকার বিএনপি ক্লান্ত হয়ে ইসলামী ব্যাংক জামাতের হাতে তুলে দিবে। কারণ এভাবে জোর করে গায়ের জোরে কোনো আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা যায় না। ফেসিবাদী আমলে কিছুটা সম্ভব হলো, এখন তো সম্ভবই না। এটা বিএনপি জানে যে এক পর্যায়ে বিএনপি সরকার ক্লান্ত হয়ে তারা আকাম থেকে দূরে সরে আসবে। এই জন্য জামাত অতি মাত্রায় সিরিয়াস হয়নি। জামাত জাস্ট, জামাতের লোকজন গ্রাহক ফোরামের ব্যানারে তারা ব্যাংকের সামনে অবস্থান নিচ্ছে, তারা প্রেস ক্লাবে নাগরিক মঞ্চের ব্যানারে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা করছে এবং সরকারকে বার্তা দিচ্ছে। বাট পুরো ব্যাংক অচল করে দেওয়ার মতো কোনো কঠোর সিদ্ধান্ত এখন পর্যন্ত নেই। আজ বাংলাদেশের রবিবার, মানে সপ্তাহের প্রথম কর্মদিবস, এর আগে 2 দিন ব্যাংক বন্ধ ছিল। তো এতে কোনো একটা অঘটন ঘটার একটা চান্স ছিল। যদি এরকম হতো যে সরকার এট এনি কস্ট এটা এসালামের হাতে তুলে দিবেই, এই দুর্নীতিবাজ, বাটপার, ঋণ খেলাপি পরিবারের ঋণ খেলাপির, মানে এসালামের পাহারাদার, ঋণ খেলাপির স্বামী, মানে এসালামের দালাল, এই লোকই চেয়ারম্যান থাকবে এট এনি কস্ট, এবং এক দালালকে এমডি বানিয়েছে, সেই এমডি থাকবে, আগের এমডি বাতিল থাকবে। যদি এরকম হতো
তাহলে আজকে ব্যাংকের কার্যক্রম অনেকটা অচল হয়ে যেত। অলরেডি আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এমনকি অনেক কর্মকর্তারাও মাঠে নামছেন বলে আমরা খবর পাচ্ছি। এবং টাকা পয়সা উঠিয়ে নেওয়ার হিড়িক, সবচেয়ে বড় ধাক্কাটা পড়বে, সরকার মজাটা বুঝবে রেমিটেন্স প্রবাহে ধাক্কা লাগার পর। তো এই পরিস্থিতিতে এক পর্যায়ে জামাতের সাথে আপোষ করবে, বাট এখন পর্যন্ত জামাত অনেকটা কমফোর্ট জোনে বলে তারা আহত হয়েছে, অনেক গ্রাহককে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এখানে জামাতের লোকজন আছে, নন জামাতের লোকজন আছে। যেমন দেখেন, এই মাওলানা আব্দুল হালিম যে প্রোগ্রামে, নাগরিক মঞ্চের যে প্রোগ্রাম বলেছেন ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র সফল হতে দেবে না, সেখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দিয়েছে যারা জামাত, যেমন কর্নেল হাসিনুর, তিনি তো জামাত নন। এরকম আরো অনেক বিশিষ্ট ব্যক্তি কথা বলেছে। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংক ডাকাত এস আলমের হাতে তুলে দিয়ে ইসলামী ব্যাংক আবারও ধ্বংসের পায়তারা করছে বর্তমান সরকার। আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না। জাতীয় প্রেস ক্লাবের নাগরিক মঞ্চ আয়োজিত ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর্থিক নিরাপত্তা ও গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেখানে জামাত ইসলামীর নেতা বলেছেন যে তারা সফল হতে দেবে না, তারা সিনেমিনি খেলা হতে দেবে না। জামাত রাজনৈতিকভাবে এটা মোকাবিলা করছে এবং করবে। ইসলামী ব্যাংকের ধ্বংসের নানা ষড়যন্ত্র চলছে জানি মাওলানা আব্দুল হালিম বলেন। বিএনপি সরকার এই ব্যাংক ধ্বংসের নেতৃত্ব দিচ্ছে। দেশের মানুষ তা চায় না, তিনি ব্যবসা হারালো, সুদার নানান কথা বলেছেন। এক কথায় হুঁশিয়ারি দিয়েছেন যে এইসব সিনেমিনি খেলা চলবে না। ডক্টর ফজলুল হক অসাধারণ বক্তব্য দিয়েছেন। কর্নেল হাসিনুর রহমান যেটা বলেছেন, ইসলামী ব্যাংক নিয়ে কোনো সিনেমিনি খেলতে দেওয়া হবে না, এই ব্যাংক আমাদের ব্যাংক, এটা আমাদের সিদ্ধান্তে চলবে। ক্লিয়ার কথা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।